প্রত্যেকের মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন এই ধর্মনিরপেক্ষ শব্দটা বাদ দেওয়া হবে। একেবারে তারপর এবার যে খবর পাওয়া যাচ্ছে যে সংবিধান সংস্কার যে কমিশন রয়েছে একেবারে সেই কমিশনের তরফ থেকে এই ধর্মনিরপেক্ষ শব্দটা বাদ দেওয়ার একটা সুপারিশ, কোট আনকোট যে ধর্মনিরপেক্ষ শব্দটা। আর এই মুহূর্তে 0 আওয়ারে মাসুয়া রয়েছে আপনাদের সঙ্গে। মাসুয়ার সঙ্গে আমি তিথি রয়েছি এবং যে আলোচনার বিষয় দেখুন ওপার বাংলার এই মুহূর্তের পরিস্থিতি, অর্থাৎ একদিকে ধর্মনিরপেক্ষ শব্দ তা বাদ করবার জন্য এক প্রকার উদ্গ্রীব হয়ে ওঠা অ্যাটর্নি জেনারেল সহ একাধিক স্তরের মানুষজন এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মাসুমা ঠিক যেমনটা বলছিল, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই মাসুমা তারা কিন্তু এক প্রকার চেয়েছে সেই সংখ্যালঘু নিধন করতে, তার পথে হেঁটেছে তারা। মোহাম্মদ ইউনূসের পর এবার সংবিধান সংস্কার কমিশন, বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দ বাদের সুপারিশ। রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতির 3টি বাদের সুপারিশ কমিশনের। শুধুমাত্র এই ধর্মনিরপেক্ষ এই কথাটিকে বাদ দেওয়া হচ্ছে বা তার বাদের সুপারিশ করা হয়েছে কমিশনের তরফ থেকে তেমনটা নয়। একদম আমরা শুরুতেই বলছিলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভ্যাট বৃদ্ধি, জিনিসপত্রের দাম বাড়ছে, বাংলাদেশকে বিপদে যাচ্ছে, এবার তার বিরোধিতা করে বন্ধের ডাক দিচ্ছেন খোদ শেখ হাসিনা। একেবারে একদিকে ইউনূসের ভ্যাট বৃদ্ধি সহ একাধিক দাবিতে একদিকে 18 তারিখ হরতালের ডাক দিচ্ছেন শেখ হাসিনা। তিনি বলছেন যে দিকে দিকে জায়গায় জায়গায় যে যেখানে পারবেন তিনি প্রত্যেকে যেন বন্ধকে সফল করে। আর এখান থেকে প্রশ্ন উঠছে, একদিকে আরও একটা বিষয় তিথি না বললেই নয়, একটা গুঞ্জন উঠেছিল, গুঞ্জন শুধুমাত্র নয়, তার কারণ বাংলাদেশের একাধিকবার হুমকি লাগাতার তাদের যে হুমকির মুখে পড়তে হচ্ছিল এই রাজ্যকে, সেখান থেকে বলা হচ্ছিল যে কোথাও গিয়ে যেন বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবে পাকিস্তানের সেনা। কোথাও গিয়ে সেই আশঙ্কা সত্যি হলো তিথি। একদমই তাই, কারণ রাওয়ালপিন্ডির সেনারা আসবেন বাংলাদেশে, ময়মনসিংহ, চট্টগ্রাম একাধিক জায়গায় তারা বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণ দেবে। সে খবর যখন ভাসছিল তখন বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রেই খবর যে পাকিস্তান সেনা প্রধানের সঙ্গে ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর বৈঠক হয়ে গিয়েছে রাওয়ালপিন্ডিতেই, অর্থাৎ গত মঙ্গলবার সেই বৈঠক হয়েছে এবং এই বৈঠক সুরওয়াত বলা চলে মাসুমা। একেবারে এই বৈঠক সত্যি সুরওয়াত বলা চলে। আর এখান থেকেই যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে একটা বরাবরই শত্রুতার জায়গা, সেখান থেকে বাংলাদেশের সঙ্গে নতুন করে তাদের বন্ধুত্ব, কোথাও গিয়ে কি ভারতের বিরুদ্ধে আরো বেশি করে একটা যে হুঙ্কার বারংবার দেওয়া হচ্ছিল বাংলাদেশের তরফ থেকে, সেটা কি কোথাও গিয়ে আরো বেশি সক্রিয় হচ্ছে বাংলাদেশে? একদমই তাই, এবং এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ এবং সেক্ষেত্রে আর্যবাবু রয়েছেন আমাদের সঙ্গে, আর্য ঘোষ। আর্যবাবু, শুরুতেই আপনাকে স্বাগত জানাবো। এবং একাধিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি ঠিক, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি সব পরিস্থিতি নিয়ত পরিবর্তনশীল, সঙ্গে বাংলাদেশ এবং সেক্ষেত্রে সুরক্ষা এবং নিরাপত্তার বিশেষজ্ঞ আপনি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি ধর্মনিরপেক্ষ একদম প্রথম ইস্যু নিয়ে আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করি, যে ধর্মনিরপেক্ষতা বাদ করবার সুপারিশ করা হচ্ছে খোদ সংবিধান সংস্কার কমিশনের তরফ থেকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি, অবশ্যই সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা বা বাংলাদেশ সোনার বাংলা তার অবস্থান কি হতে পারে বলে আপনি মনে করছেন? এবং এটা প্রত্যাশিতই ছিল। প্রথমত আমাদের এটা একটু জানতে হবে, যে একটু পেছনে যেতে হবে। 5ই আগস্ট পরে 8ই আগস্ট যেভাবে এই দখলদার সরকার বাংলাদেশকে দখল করলো, সেটা বাংলাদেশের সংবিধানকে ভেঙে, মানে ভায়োলেট করে। কেননা বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, তাহলে রাষ্ট্রপতিকে সেই পদত্যাগপত্র গ্রহণ করতে হবে এবং তার জায়গায় তিনি স্পিকারকে সেই মনোনয়ন করতে পারেন অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে বা রাষ্ট্রপ্রধান হিসাবে। স্পিকার যদি তাতে অপারগণ, তখন তাকে ডেপুটি স্পিকারকে অনুরোধ করতে হবে। এবং এইখানে কি হলো, সংসদটা ভেঙে দেওয়া হলো। এটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের কথা আমি বলছি। সংসদ ভেঙে দেওয়া হলো, ছাত্র আন্দোলন নামে যেটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা জঙ্গি আন্দোলন। এবং তার সঙ্গে আপনার সাধারণ মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের কোনো সম্পর্কই নেই। এবং সেখানে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে এটা 8ই আগস্ট সংসদ ভেঙে দেওয়া হলো।
এবং তারপরে আপনার একটা আদালতের মৌখিক নির্দেশে এই দখলদাররা এসে বসলো। তো এটা তো অবৈধ সরকার বলাটাও এদেরকে মানে অনেক বলা হয়ে যাবে। এটা একটা দখলদার বাহিনী, মানে অকুপাইং ফোর্স, যেমনি বাংলাদেশ আগে ছিল পাকিস্তানি সৈন্যবাহিনীর আন্ডারে, এবং এই যে সম্পূর্ণই হয়েছে আইএসআই মদতে অনেক দিনের প্ল্যানিং এর, সেটা তো আপনাদেরকে আমি প্রথম থেকেই বলে যাচ্ছি। এবং এখানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তো তার এটা শুধু আমার কথা না, বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিকদেরও কথা, বিদগ্ধ ব্যক্তিদের কথা, যে তার কিন্তু সমাজে, বাংলাদেশের সমাজে কোনো আপনার নেই, অবদান নেই। তার গ্রামীণ ব্যাংক হোক আর যাই হোক, তিনি কিন্তু নিজের দিকটা দেখে গেছেন, ব্যক্তিগত স্বার্থ, তার মানে সমাজে এবং এতে কোনো অবদান নেই। এটা গেল একটা কথা। এবারে আমি কয়েকটা জিনিস একটু চট করে বলি এই পরিপ্রেক্ষিতে। আপনারা দেখবেন আমি বারবার এটা ইনসিস্ট করে আসছি যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং তার সঙ্গে আপনার এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো, তাদের আঁতাত, এবং তার মধ্যে জামায়াতে ইসলামী অন্যতম, এবং আপনার হিজবুর তাহরির। এই হিজবুর তাহরির জন্ম হয় কিন্তু 1953 জেরুজালেম। এটা কিন্তু খেয়াল রাখবেন, আমি বারবার এর আগে বলে গেছি ইসরায়েল পরিস্থিতির কথা পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে। এইটা কেন বলে গেছি, এইখানে যিনি একটা সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন শেখ হাসিনার এগেনস্টে, তার যে অন্যতম নায়ক ছিলেন মেজর জিয়াউল হক। তো তার বাবা তাকে অভিহিত করেছেন একজন, মানে কি বলবো আপনার, যাকে বলে মৌলবাদী হিসেবে, নিজের বাবা। এবং তিনি ইউকে সিম ব্যবহার করে তিনি লন্ডনে যোগাযোগ রাখতেন, এবং সেখানে শেখ হাসিনার এগেনস্টে জানবেন যে খালেদা জিয়ার একটা প্যাশন বলতে পারেন, ওনাকে ক্ষমতাচ্যুত সবসময় করা, এটা ছিল। শেখ হাসিনা হয়তো তাকে একসময় পলিটিক্যালি কোনো কম্পালশন ছিল, বিশ্বাস করেছিলেন বা কিছু, এবং এরশাদের বিরুদ্ধে দুজনে লড়েছিলেন, অত্যাচারী এরশাদ। কিন্তু তারপরে তিনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই শেখ হাসিনা খালেদা জিয়ার ভূমিকাটা। এবং এটাও জানবেন তারেক রহমান কিন্তু নিজের ইচ্ছায় বিদেশে আছেন, এবং তার সঙ্গে এই যে আপনারা এটা শুনলে অবাক হয়ে যাবেন যে কি মিলিটারি প্ল্যান নিয়েছিল। 52 প্যারা রেজিমেন্টকে রেডি রাখা হয়েছিল শেখ হাসিনাকে নিয়ে আসার জন্য, মানে একদম প্যারা ফোর্সে ল্যান্ড করে বাংলাদেশের মাটি থেকে শেখ হাসিনাকে নিয়ে আসার প্ল্যান সমস্ত রেডি হয়ে গেছিল। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সমস্ত খবর রাখছিল, ডিজিএফআই যেটা বাংলাদেশের এক্সটার্নাল এজেন্সি, তাদের মধ্যে যোগাযোগ ছিল, এবং সমস্ত কিছু ঠিক হয়ে গেছিলো। যাই হোক, সেইটাকে আটকানো গেছিলো। তো সেই সময় এই মেজর জিয়া রীতিমতো ফেসবুক আপনার নানান জায়গায় আপডেট করতেন নানান নামে আপনার এই ব্যাপারগুলো, এবং সেটা কিন্তু পিক আপ করেছিল আপনার এই আর্যবাবু। সে জায়গায় দাঁড়িয়ে যে কথা আপনি বলছেন, বা যে জিয়াউর রহমান বা শেখ হাসিনার কথা আমরা বলছি, সেই সময়কার কথা আমরা বলছি। এবার যদি আমরা এই সময়কার দিকে দেখি, কারণ একটু আগেই আমরা জানাচ্ছিলাম যে 18 তারিখ জানুয়ারির 18 তারিখ শেখ হাসিনা তিনি টেলিফোনিক বার্তা মারফত তার দলের কর্মী সমর্থক, তার শুভানুধ্যায়ী, তাদেরকে তিনি বার্তা দিয়েছেন হরতাল অর্থাৎ বন্ধের ডাক দেওয়ার কথা বলছেন বাংলাদেশে। সেক্ষেত্রে যে শেখ হাসিনা তিনি বর্তমানে দেশ ছাড়া, যে আওয়ামী লীগকে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে এখন অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়, তাদের ডাকে, তার নেতৃত্বের ডাকে এই বন্ধ কি সফল হতে পারে এই বাংলাদেশে? হ্যাঁ, হতে পারে। আমি কিন্তু শুধু জিয়াউর রহমানের কথা বলছি না, আমি এখানে যার কথা বলছি তিনি হচ্ছেন সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, হ্যাঁ, যিনি সামরিক অভ্যুত্থানটা করেছিলেন। তো এইখানে একটা আমি বলছি আপনার এই উত্তরটা, তার আগে বলে দিই, এই যে জিয়াউল হক যিনি করেছিলেন, তার এই পোস্টগুলোকে বা ব্লগগুলোকে তিনি কিন্তু এই দুজন ব্লগারের হত্যায় জড়িত, এবং এলজিবিটি কমিউনিটির একজন সদস্যের হত্যাতেও জড়িত, এবং প্রত্যক্ষভাবে এই অভিজিৎ বলে যে ব্লগার আছেন, সেই তার মৃত্যুর সময়, তাকে খুনের সময় তিনি কিন্তু সশরীরে উপস্থিত ছিলেন সেখানে। এই অভিযোগও উঠেছে। এবং আপনার প্রথম দেশ, সম্ভবত এটার নাম আপনার এই বিএনপির যে একটা পত্রিকা ছিল, সেই প্রথম দেশে অমর দেশে এইগুলোকে সাপোর্ট করা হতো, ওনার বক্তব্যগুলো। এখন দেখুন, এই সময় নির্বাচনটা, যেটা আমার অ্যাসেসমেন্ট, এই আইএসআই কন্ট্রোল বাংলাদেশে
এইখানে আপনার এই মেজর জিয়ার কিন্তু মুক্তির সম্ভাবনা, তার ওয়্যারাবলস কিন্তু আননোন্স ছিল। একদম। এবারে এই মেজর জিয়া, যার কথা বলছি আমি, সামরিক অভ্যুত্থানের নায়ক, অন্যতম চক্রান্তকারী, তিনি এই মুক্তি পাবার উজ্জ্বল সম্ভাবনা, তার সমস্ত চার্জকে মানে মুক্ত করে দেওয়ার সেই একই প্রচেষ্টা খুব সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। তো সেই জন্য এইখানে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না, এবং তাদের আন্ডারে এখানে যদি ইলেকশন করতে হয় এবং শেখ হাসিনাকে যদি এই বাংলাদেশে ফেরাতে হয়, তার জীবন ঝুঁকি কিন্তু মারাত্মক। আমি এটা প্রতিদিন আপনাদের এখানে বলে যাচ্ছি, অন্যান্য সংবাদ মাধ্যমে বলে যাচ্ছি এবং বলে যাব। তো সেইটা আমাদের ভাবতে হবে, আমেরিকা কি করবে এখানে, আমেরিকার কি কতটা থাকবে, আন্তর্জাতিক মঞ্চের কি থাকবে আপনার কন্ট্রিবিউশন। একেবারে সেই বিষয়গুলো আর্যবাবু যেমন উঠছে, ঠিক তেমনই যে খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর একটা বৈঠক হয়েছে। আর এর মধ্যে আরও একটু সংযোজন করব, এই যে ধর্মনিরপেক্ষতা শব্দটা বাদ দেওয়ার যে কথা, এটা অ্যাটর্নি জেনারেল যখন বলেছিলেন তখন তিনি যুক্তি দিয়েছিলেন যে যেহেতু বাংলাদেশের 90% মানুষ মুসলিম, সে কারণেই নাকি এই ধর্মনিরপেক্ষতা শব্দটার প্রয়োজন নেই। সেক্ষেত্রে কোথাও গিয়ে এই সংবিধান সংস্কার কমিশন এই তত্ত্বেই একেবারে সুপারিশ করা করলেন, কোথাও গিয়ে কি এই যে ইসলামিক কান্ট্রিতে পরিণত করার একটা প্রচেষ্টা, বারবার এই আশঙ্কা উঠছিল বা এই তত্ত্ব উঠছিল, এবং যেভাবে লাগাতার সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, কোথাও গিয়ে কি সেই আশঙ্কায় সত্যি হচ্ছে যে ইসলামিক কান্ট্রিতে পরিণতর একটা চেষ্টা? এক্স্যাক্টলি। দেখুন, প্রথমত আমি বলি যে মেজর জিয়াউল হক উনি কিন্তু আনসারুল বাংলাতে যোগ দিয়েছিলেন, এবং এই যে ওই যেটা আপনার বললাম সংস্থাটা জেরুজালেমে, হিজবুত তাহরির, তো এগুলোর উনি একদম সক্রিয় সাপোর্টার ছিলেন। এবং আমি যে আপনাদেরকে বলে যাচ্ছি এই বেশ কিছুদিন ধরেই, সেকুলার কথাটা কিন্তু অনেকে জানেন না, জেনে আমাদের এই সংবিধানে যে জোর করে চাপানো হয়েছে, সেই সেকুলার কথাটার অর্থ হচ্ছে যারা ধর্মে কোনো বিশ্বাসই করেন না। তো সেইখানে আমরা এনাকে এক্সপেক্ট করতে পারি তারা এথিস্ট বা ভগবানে বিশ্বাস করে না, ধর্মে বিশ্বাস করে না, তারা সেকুলার কথাটা ইউজ করতে পারে। কিন্তু ভারতের ক্ষেত্রে সেকুলার কথাটা কাজে লাগে না। আমরা বলতে পারি আমরা রিলিজিয়াসলি ইম্পার্শিয়াল, আর এরা তো প্রকাশ্যে বলেই দিচ্ছেন যে আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করব। এগুলো সংকেত, এই যাদেরকে ছাড়ছে এবং যারা আপনার ক্ষমতায় আছে, এরা একটা গেস্টাপো বাহিনী, আপনি জেনে রাখবেন। এই যে উপদেষ্টার সামনে পেছনে যারা অ্যাকচুয়ালি ঘোরে, উপদেষ্টার আর কোনো ক্ষমতা নেই, এটা জেনে রাখবেন। উনি নিজের প্রাণ বাঁচাতে মানে একদম ব্যস্ত, চাচা আপন প্রাণ বাঁচা, এবং উনি ছেড়ে দিতে চাইছেন কোনোভাবে বাংলাদেশ। কিন্তু এই যে যারা ঘুরে বেড়াচ্ছে, তারা সেনাবাহিনীর কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অঢেল অর্থ দেখাচ্ছে, কোত্থেকে পাচ্ছে এই সমস্ত তো আমাদের বোঝাই যাচ্ছে। কিন্তু এরা গেস্টাপো বাহিনী, এদেরকে সমন্বয়ক বলা হয়। এরা যে কি পরিমাণ অত্যাচার করছে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, তার নমুনা নেই, অসংখ্য। এটা কিন্তু আমার শুধু কথা নয়, এটা বাংলাদেশ মিডিয়ারও কথা। এবং এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। তো সেইখানে আপনি এটা জানবেন যে এইখানে এর সামনে আমাদের খুব একটা বড় বিপদ আছে, এবং যাদেরকে ছাড়া হচ্ছে তারা কিন্তু এই যে বাবরকে ছাড়া হয়েছে, এবং আপনার এই যে মেজর জিয়াকে ছাড়ার পরিকল্পনা হচ্ছে, এরা কিন্তু এই ক্রস বর্ডার টেররিজমে কিন্তু সিদ্ধহস্ত হবেন। এবং সেখানে তাদের বাবরের কথা আপনি বলছেন বা মেজর জিয়ার কথা বলছেন, যাদের জেল মুক্তি ঘটছে বা ঘটতে চলেছে তাদের কথা বলছেন, এবং তার সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের কথাও বলছেন। অন্যদিকে পাকিস্তানি সেনারা তারা যখন বাংলাদেশি সেনাদেরকে প্রশিক্ষণ দিতে আসবে, তাদের বরাবরের একটা টার্গেট এই চিকেন নেক, অর্থাৎ এই শিলিগুড়ির এই করিডোরটা। সেক্ষেত্রে আনসারুল্লাহ বাংলা টিমের কাজও আমরা দেখেছি, টার্গেটও আমরা জানতে পেরেছি। ভারতের তরফ থেকে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? ভারতের তরফে হাসিমারা এয়ারবেস আছে খুব স্ট্র্যাটেজিক লোকেশনে। আমি সেটা নিয়ে আর একদিন আলোচনা করব, এবং একটুখানি হিন্ট দিয়ে রাখছি। হাসিমারা এয়ারবেস আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে এখানে আমাদের কি বলবো সিকিউরিটি আপগ্রেডেশন দেখতে হবে। হাসিমারা এয়ারবেস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আপনাদের আমি আগেই জানিয়ে রাখছি, আজকে জানিয়ে দিলাম, পরে মিলিয়ে নেবেন। আর তার সঙ্গে আমাদের ইস্টার্ন কমান্ডের তো খুব বড় ভূমিকা আছেই। তো সেইটা আছে, এবং আমি এইটুকুনি আশা করব যে আমাদের স্পেশাল কন্টিনজেন্সি প্ল্যান অলরেডি রেডি করে রাখা আছে। কেননা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ হতে চলেছে, এটা সমূহ সম্ভাবনা।
আমি কোনো কিছুই স্ট্র্যাটেজিক্যালি এই মুহূর্তে বলবো না, কিন্তু এটা সমূহ সম্ভাবনা। আর একটা জিনিস জানবেন যে গতকাল আপনারা যেমনি জেনেছেন এই সমরাস্ত্রের ভারতের উন্নতি, হ্যাঁ। সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, কালকে অনেকটা বড় ডিসকাশন ছিল, তো আমি অতটা সময় পাইনি। তো এখানে ভারতের যে অ্যামকা সিস্টেমটার কথা বলছিলাম, যেটাকে বলা হয় অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রজেক্ট, আমাদের 6th জেনারেশন এয়ারক্রাফটের জন্য, তার কিন্তু গ্লোবাল কোলাবোরেশন 2 জায়গা থেকে পাওয়া গেছে। তো সেইখান থেকে আপনার যেটা আছে, অ্যাজ পার বালগেরিয়ান মিডিয়া, জার্মানি, ফ্রান্স আর স্পেন, তারা ইনভাইট করেছে একদিকে তাদের ফিউচার কমব্যাট এয়ার সিস্টেমে, FCS প্রোগ্রামে। আর সিমিলারলি আপনার ইউনাইটেড কিংডম, জাপান আর ইটালি, এরা ইনভাইট করেছে তাদের গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম GCAP, GCAP আর FCAS, এই দুটো প্রোগ্রামে ইনভাইট করেছে। তো এটা যেহেতু পাবলিক ডোমেনের কথা কালকে আমি বলতে গেছিলাম যে অ্যাভেলেবল, তো সেই জন্য আমি এটা বলেছিলাম বালগেরিয়ান কোলাবোরেশনের কথা। আই স্ট্যান্ড কারেক্টেড, এটা কিন্তু বালগেরিয়ান মিডিয়ার কথা, এই পাবলিক ডোমেনে যেটুকু আছে বলেছিলাম সেটার জন্য। তো এইখানে এবারে বুঝুন যে ইন্ডিয়া আপনার যে কি বলবো প্রযুক্তি, তার উপরে ওয়ার্ল্ড কিভাবে দেখছে। চায়না কিন্তু মানে অত্যন্ত আতঙ্কে আছে, এটা আপনাদেরকে আমি এটা শিওর করতে পারি ভারতের 6th জেনারেশন এয়ারক্রাফট নিয়ে। এবং তার সঙ্গে আরিয়ান সিরিজ থেকে আমরা একেবারে সেই বিষয়গুলো তো অবশ্যই উঠছে আর্যবাবু, এবং অবশ্যই আমরা আরো আলোচনায় ফিরবো, তবে একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। একদিকে এই সমস্ত বিষয় নিয়ে এখান থেকে আবার আলোচনায় ফিরবো, সরাসরি আর্যবাবুর কাছে যাবো। আর্যবাবু, কোথাও গিয়ে এত প্রশ্ন, এত কিছু সামনে আসছে, এখান থেকে কি একটা বিষয় বলা যায় যে কোথাও গিয়ে পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে চক্রান্তে আরো এক ধাপ এগুলো বাংলাদেশ? এক ধাপ না, অনেক ধাপ এগিয়ে আছে, এবং সেটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। দেখুন, এগুলো তো আজকে বললে কালকে হয় না। এই ধরনের প্ল্যানিং করতে হলে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তাকে ইন কনফিডেন্স নিতে হয়। তাদের ওখানে যারা সাবভার্সিভ এলিমেন্টস আছে, সন্ত্রাসবাদী দল আছে, তাদেরকে কনফিডেন্স নিতে হয়। কনফিডেন্স বিল্ডিং মেজার, CBT, এইগুলো কিন্তু শুধু সরকার টু সরকার হয় না, এটা সন্ত্রাসবাদীদের মধ্যেও হতে হয়, নয়তো হয় না। এখানে সব থেকে কনসার্ন হলো, দেখুন, ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলে বিশেষ একটা ব্যাপার আছে, বিষয়বস্তু আছে, যে কে কত সামরিকভাবে শক্তিশালী কোন দেশ। সেখানে ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ইন্ডিয়া, আমরা তো জানিনি, প্রায় 4র্থ স্থানে আছি। তো অ্যাকচুয়াল সংখ্যাটা মানে এটা হয়তো আমাদের স্ট্রেংথ আরো বেশি হতে পারে। এগুলো বুঝতেই পারছেন, অতি গোপনীয় বিষয়। তো সেইখানে ফায়ার পাওয়ার ইন্ডেক্সটা কিন্তু ম্যাটার করে না, সেটা আমরা ইসরায়েল গাজার কনফ্লিক্টে দেখেছি বা রাশিয়া ইউক্রেনে দেখছি। কেননা বিশেষত যদি আপনারা দেখেন ইসরায়েল এবং গাজার কনফ্লিক্টে, সেখানে ইসরায়েলের যে ফায়ার পাওয়ার ইন্ডেক্স, সেখানে গাজাতে তারা কতদিন ধরে তাদেরকে লড়তে হচ্ছে, এখনো পর্যন্ত সেখানে এখন যুদ্ধবিরতি হয়তো হয়েছে, কিন্তু কতদিন ধরে লড়তে হয়েছে 7 অক্টোবর 2023-এর পরে। এবং যেভাবে মোসাদের মতন একটা ইন্টেলিজেন্স সংস্থাকে ফাঁকি দিয়ে তারা ওই নুবাক মিউজিক কার্নিভাল ফেস্টিভ্যালে চড়ে এসেছিল, সেই জন্য এখানে লং স্ট্যান্ডিং কনফ্লিক্ট হবার হলে তখন কিন্তু ভারতকে সাংঘাতিকভাবেও রক্তাক্ত হতে হবে, এটা কিন্তু পরিণতি। তো সেইটা ভেবে ভারত সরকারকে ব্যবস্থা নিতে হবে, এবং সেখানে আমরা কোনোভাবেই এটাকে অবহেলা করতে পারি না। আমি জেনারেলি কালকে বোধহয় সেনাপ্রধান 2-3 দিন আগে একটা মন্তব্য করেছেন, ক্ষমা করবেন, আমি নিরপেক্ষ জাতীয় সুরক্ষা বিশেষজ্ঞ হিসাবে আমি এটা বলবো যে এটা আমার কাছে অনেকটা ডিপ্লোম্যাটিক লেগেছে, কূটনৈতিক লেগেছে। তো যেখানে উনি টেম্পোরারি মোরাটোরিয়ামের কথা বলেছেন। টেম্পোরারি মোরাটোরিয়ামটা কি জানেন তো? কোনো দাম নেই তার, মানে যেখানে আপনার সঙ্গে আমার কোনো মতের মিল হচ্ছে না, সেখানে একটা আচ্ছা ঠিক আছে এখনকার মতন চুপ করে যাওয়া যাক, তারপরে দেখা যাবে, এইরকম একটা ব্যবস্থা আর কি। আর বলেছেন যে স্টেবল বাট আপনার সেন্সিটিভ, এইটার কোনো মানেই হয় না। এটা কিরকম জানেন তো? ধরুন একটা জায়গা আমরা বললাম, ধরুন আমাদেরই শহরের কোনো জায়গা, সেখানে স্পর্শকাতর এলাকা আমরা বলি না বাংলায়, তো সেইখানে সেটাকে বললাম স্টেবল। তার মানেটা কি হলো? একটা ফোর্স দিয়ে কোনোভাবে স্টেবল করে রাখা হয়েছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি উত্তেজনাপ্রবণ অঞ্চল। তো লাদাখে এর মধ্যে হঠাৎ করে চায়না, আমি এটা আগে থেকে আশঙ্কা প্রকাশ করে আসছিলাম, চায়না আরাকান আর্মি নিয়ে কিন্তু একটা বড় খেলা খেলছে, এটা আমার অ্যাসেসমেন্ট।
এবং তার সঙ্গে আপনার লাদাখে হঠাৎ করে তারা ওয়ার্ল্ড মকড্রিল করে এবং হাই অল্টিটিউড। তো চায়নার এই হঠাৎ আক্রমণের একদম আপনার প্যাটার্ন আছে, এটা প্রমাণিত। তারা যেভাবে ভারতকে অতীতে আক্রমণ করেছে, তো সেই জিনিসটা আমাদের মাথায় রেখে দিতে হবে। এবং সেই জন্যই প্রসঙ্গ আনলেনই, অর্থাৎ চীনের সঙ্গে সম্পর্কের কথা বলছেন, বা ভারতকে যেভাবে তারা অতীতে আক্রমণ করেছে, বা পাকিস্তানের সঙ্গে অতীতে ভারতের যা সম্পর্ক, বাংলাদেশের সাথে অতীতে পাকিস্তানের যা সম্পর্ক ছিল, অন্তত বাংলাদেশ পাকিস্তানের ক্ষেত্রে হিসেবটা অনেকটাই বদলে গিয়েছে। সেক্ষেত্রে একটা প্রসঙ্গ আমি আনবার চেষ্টা করব, কারণ দিন এগিয়ে আসছে 20শে জানুয়ারির 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ গ্রহণ করতে চলেছেন। তার আগে 18 তারিখ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি বন্ধ ডাকলেন। কোথাও একটা ডোনাল্ড ট্রাম্পের মার্কিন মুলুকের মসনদে বসা বাংলাদেশের পরিস্থিতির জন্য কিছুটা হলেও কি বদল আনতে পারে? আপনার পর্যবেক্ষণ কি বলছে? দেখুন, এটা কিন্তু খুবই, আমি এই মুহূর্তে বলবো যে সন্দিহানা। কেননা মসনদে বসাটা ডিপেন্ড করবে কতটা সুষ্ঠুভাবে আপনি মসনদে বুঝতে পারছেন পাবলিক ম্যান্ডেট নিয়ে। পাবলিককে যদি বেরোতেই না দেওয়া হয়, পাবলিককে এখন থেকেই যেভাবে ভয় দেখিয়ে রাখছেন, একটু আগে আপনাদেরকে বললাম যে সমন্বয়কেরা এই মেহফুজ আলম ইত্যাদি, আর সারদুল ইসলামের কথা আর কি বলবো, তিনি একজন মহিলাকে যে ব্যবহার করেছেন সকলের সামনে, তার ওই শারীরিক ভাষা, তো এদের এই নমুনা। কেউ ড্রাগ অ্যাডিক্ট শোনা যাচ্ছে, কেউ আন্ডার গ্র্যাজুয়েট মানে ড্রপ আউট, কলেজ ড্রপ আউটস, এ হচ্ছে এদের সব নমুনা। তো এরা আপনি কি মনে করেন যে বাংলাদেশের কোনো নির্বাচনকে যারা ইতিমধ্যেই নানানভাবে প্রথমত কট্টর মৌলবাদীদের হাতে ছেড়ে দিতে চাইছে এবং নিজেরা কট্টর মৌলবাদী হিসাবে পরিচিতি দিতে চাইছে, তারা রক্তাক্তহীন হতে দেবে? সেখানে শেখ হাসিনার নিরাপত্তাটা কিন্তু আমাদের ভেবে দেখা খুব দরকার। সেই জায়গা থেকে তারপরে তো মসনদে বসার কথা। সেই নির্বাচনটাই যদি না হতে পারে, রক্তাক্ত হয়, এবং বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আর বিশ্বাস করা যাবে না। একেবারে আসছি, সঙ্গে থাকুন আর্যবাবু। এখান থেকে একটা সংক্ষিপ্ত প্রতিক্রিয়া এসে পৌঁছেছে আমাদের কাছে, একটু শোনে আপনাদের। শেখ হাসিনা তিনি এই ইউনূসের ভ্যাট নীতির প্রতিবাদে ঠিক কি বলেছেন, একটু শোনাই প্রথম। ওভাবে পরাস্ত করতে এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা পারো করতে হবে, আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল রেখে দেবা। যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা। দরকার 18 তারিখে হরতাল দেবা, ঠিক আছে? এটা আমি বলে দিচ্ছি, আমাদের এর কাছে ফোন করে তোমাদের জানতে হবে না। যেটা আমি বলছি সেটা মনোযোগ দিয়ে শুনবা এবং এভাবে সবাইকে। আর্যবাবু, খুব সংক্ষেপে যাওয়ার চেষ্টা করবো। শেখ হাসিনার টেলিফোনিক বার্তা আপনাকে শোনালাম, কি বলবেন? অত্যন্ত বলিষ্ঠ উনি। একটা জিনিস জানবেন, উনি অত্যন্ত বলিষ্ঠ একজন নেত্রী, অত্যন্ত বলিষ্ঠ। আমি এটা একদম আমার অ্যাসেসমেন্ট বিশ্লেষণ সবসময় আনবায়াস থাকে, এটা জেনে রাখবেন। যে দোষটি যাই হয়ে থাক, কিছু হয়ে থাক, কিন্তু আমি আপনাদেরকে আবার বলছি, উনি যেটুকুনি করেছেন সেগুলো কিন্তু ওনার সপক্ষে বলার অনেক যুক্তি আছে। তো সেই জন্যই আমি বলছি যে এটা অত্যন্ত বলিষ্ঠ, দৃঢ় ওনার বক্তব্য, এবং সেটা যদি উনি বলে থাকেন সেখানে এটা হবে। কিন্তু তারপরে কি হতে চলে সেটা দেখার। এবং আদিবাসীদের উপরে যে আক্রমণটা কালকে নেমে এলো, এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম। তো সেই জন্য এদের বোঝাই যাচ্ছে যে আপনার এরা কি করবে। তো সেই জন্য আমরা খুব ভোলাটাইল সিচুয়েশন। একেবারে আর্যবাবু, সেক্ষেত্রে বন্ধ যদি বা সফল হয়, তার পরবর্তী ঠিক কি পরিস্থিতি হবে, কোন পরিস্থিতি মোড় নেবে বাংলাদেশে, সেদিকে অবশ্যই আমাদেরও নজর থাকবে। অনেক ধন্যবাদ জানাবো আর্যবাবু এতটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। একেবারে একদিকে হাসিনা তিনি তো এখন নেই, কিন্তু তার যে টেলিফোনিক বার্তা সেটা শোনালাম, বন্ধের ডাক টেনে দিয়েছেন। নেত্রী নেই, কিন্তু তার দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা কি এই বন্ধকে সমর্থন করবেন? সময় বলবে ঠিক কি হয়। আপাতত এই পর্যন্ত 0 আওয়ার এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ক্যালকাটা।